ওকে, এক্সট্রিমলি সরি, আমাদের লাইভ ক্লাসটা কেটে গিয়েছিল। আমাদের অনলাইনে কি একটু প্রবলেম, গতকালে তোমরা এটা ফেস করেছো। মানে আমাদের নতুন স্টুডিওতে আমাদের আগের স্টুডিওটা আসলে তেলাপোকার জন্য একটু বন্ধ আছে, এই জন্য আমরা অন্য অফিসে এসে ক্লাস নিচ্ছি, আমাদের আরেকটা অফিস। তো এখানে আসলে পুরো জিনিসটা অপারেশন কমপ্লিট করতে আরেকটু সময় বাকি, বা তার মধ্যে আমরা আমাদের ক্লাসগুলো নিচ্ছি। এই জন্য তোমরা গতকাল হয়তো দেখেছিলে যে একটু পর পরে ক্লোজ হয়ে যাচ্ছিল। ওকে, তো আমি মাইক্রোফোনটা নিয়ে নিই। আমি একটু দেখি যে আমি আসলে তোমাদের কতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম এবং কতটুকু পর্যন্ত নেটওয়ার্কের বাইরে ছিলাম, একটু দেখি। ওকে, ঠিক আছে, বুঝছি কতটুকু পর্যন্ত আমি পড়িয়েছিলাম। তো সবাই চলে এসো এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমি মাইক্রোফোনটা নিয়ে নিই। একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমি মাইক্রোফোনটা নিয়ে নিই। একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, সবকিছু ওকে আছে। ওকে, আমি যতটুকু পড়িয়েছিলাম আমি জিনিসটাকে আরেকবার রিপিট করতেছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা বাদ দিয়ে, মানে এই কর্ণটা এইভাবে বাদ দিয়ে তুমি এটার উপরের দিকে তাকাও আর নিচের দিকে তাকাও। দেখো এখানে তো প্রতিটা দুইটা করে ঘটনা আছে, না? আমি একটু আগে বলছিলাম দুইটা করে ঘটনা আছে। তাই তো প্রথম ঘটনাটা ছোট আর পরের ঘটনাটা কি বড় না? 1 আর 4। একই রকমভাবে প্রথম ঘটনা ছোট, পরের ঘটনা কি বড় আছে না? মানে প্রত্যেকটাতে তুমি দেখবা যে প্রথম ঘটনাটা তোমার ছোট আছে, পরের ঘটনাটা কি আছে? বড় আছে। দেখো প্রত্যেকটাতে প্রথম ঘটনা ছোট, পরেরটাতে বড়। এখানে যে উপরে যেটা আছে প্রত্যেকটা দেখবা যে প্রথম ঘটনা ছোট, পরের ঘটনাটা কি আছে? বড় আছে। দেখো এটার উপরের দিকে সবাই প্রথম ঘটনা ছোট, পরের ঘটনা বড় আছে। এবার নিচের দিকে তাকায় দেখো, এবার দেখবা যে প্রথম ঘটনাটা বড়, পরের ঘটনাটা ছোট, বড় ছোট। প্রথম ঘটনা বড়, পরের ঘটনা কি আছে? ছোট আছে। তার মানে বড় প্রথম ঘটনাটা, পরের ঘটনাটা ছোট। আমাদের প্রশ্ন কি বলছে? আমাদের বলছে প্রথম ছক্কায় বড় মান ও দ্বিতীয় ছক্কায় ছোট মান পাওয়ার সম্ভাবনা কত। তো তুমি তাকায় দেখো যে প্রথম ঘটনা বড়, পরেরটা ছোট। তাহলে এরকম কতগুলা ঘটনা আছে? এই যে এতগুলা ঘটনা আছে, এগুলা সব হলো প্রথমটা বড়, পরেরটা ছোট। তাহলে তুমি একটু গুনে দেখো, এখানে 15টা ঘটনা আছে। এখানে হচ্ছে 5, 4, 9, 10, 11, 12, 13, 14 আর একে 15। এরকম 15টা ঘটনা আছে। আমি এখানে লিখে রাখছি 15টা ঘটনা। তার মানে অনুকূল ঘটনা হচ্ছে 15, মোট ঘটনা হচ্ছে 36। একই রকমভাবে প্রথম ঘটনা ছোট, পরের ঘটনা বড়, এরকম আছে টোটাল কয়টা? 15টা আছে ঘটনা। তার মানে আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 15 আর মোট ঘটনা হচ্ছে কত বলতো? 36। এবার নিচেটাতে আসো। দুটি ছক্কা মানের যোগফল 5 দ্বারা বিভাজ্য। দুটি ছক্কায় মানের যোগফল 5 দ্বারা বিভাজ্য। তারপরে তোমাকে দেখতে হবে যে এমন কি কি ঘটনা আছে যাদেরকে যোগ করলে সেই যোগফলটা 5 দ্বারা বিভাজ্য হয়। আর 5 দ্বারা বিভাজ্যটা আমরা জানি খুব সহজ, সেটা হচ্ছে যে শেষে 0 আর 5 থাকা লাগে। নর্মালি আমরা বলতে পারবো। দেখো তো ভাইয়া, কাদেরকে নিলে 5 দ্বারা বিভাজ্য পাওয়া যাবে? যেমন 10 যদি আমি মিলাতে চাই, 4 আর 6 10। যেমন দেখো এই যেখানে 4 আর 6 যোগ করলে কত হবে? 10 হবে। এখন তুমি যদি কাউকে পাও, তাহলে তুমি তার কর্ণ বরাবর বা একটু উপরে নিচে গেলে তুমি দেখবা যে বাকিগুলো মিলে যাচ্ছে। তুমি যদি এই কর্ণ বরাবর যাও, তাহলে তুমি দেখবা এরা সবাই 5 দ্বারা বিভাজ্য। দেখো 4 6 যোগ করলে 10, 5 5 10, 6 4 10। আরও কেউ আছে কিনা সেটা একটু খেয়াল করে দেখো, যে আরও কেউ আছে কিনা যাদেরকে যোগ করলে তুমি 5 দ্বারা বিভাজ্য পাবা। দুইটা মানের যোগফল যেন 5 দ্বারা বিভাজ্য হয়, এরকম কি আর কেউ আছে কিনা? 4 আর একে যোগ করলে 5। ওকে, এই যে দেখো 4 আর একে যোগ করলে হচ্ছে 5। হ্যাঁ, তারপর 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, 3 আর 2 যোগ করলে 5, 4 আর একে যোগ করলে 5। তার মানে এই কর্ণ বরাবর গেলেও আমি কিন্তু যোগফল 5 পাচ্ছি, যেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। আবার এখানে আমি দেখো যোগফল 10 পাচ্ছি, যা কিনা 5 দ্বারা বিভাজ্য। আর তুমি পাবা না আশা করি। তাহলে এখন দেখো তো কতগুলো ঘটনা আছে। এখানে আছে 4টা আর ওখানে আছে 3টা, 4 3 7। তাহলে মোট ঘটনা, অনুকূল ঘটনা 7, নিচে হচ্ছে কত? 36। এটাই অ্যান্সার। লাস্টেরটা, দুটি ছক্কায় মানের অন্তর সবসময় 2 হবে। তার মানে তারা বলতে চাচ্ছি দুটো ছক্কায় মানের অন্তর, মানে বিয়োগফল অলওয়েজ কত হবে? 2 হবে। এখন তোমাকে বের করতে হবে এটা, মানের অন্তর কি হবে? 2 হবে। ওকে, যেমন দেখো এখানে 4 থেকে 2 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে কত হবে? 2 হবে। 6 থেকে 4 গেলে কত হবে?
6 থেকে 4 গেলে 2 হবে। তারপর এখানে মানে অন্তর কিন্তু কত করে আছে, 2 করে আছে। দেখো তো আর কি মানে অন্তর 2 পাও কিনা। তুমি বলতে পারো ভাই এটাও তো 2 হবে, 3 থেকে 5 গেলে 2, কিন্তু -2 হবে। তোমাকে বলছে মানের অন্তর 2 হবে, তার মানে বড়টা থেকে ছোটকে বিয়োগ করলে যেন তুমি কি পাও, 2 পাও। দেখো তো আর কি এরকম কোনো ঘটনা আছে কিনা যে তুমি বিয়োগ করলে 2 পাবা। আর এরকম দেখা যাচ্ছে না, এরকম আর নাই। ঠিক আছে, তার মানে তুমি যে চিন্তা করো যে মানের অন্তর, তাহলে হচ্ছে তোমার এই যে 1 2 3 4 এরকম 4টা ঘটনা আছে। তুমি বলবো হচ্ছে 4/36, 4/36। এই তো, তা এটা হচ্ছে তোমার কি ছক্কা সংক্রান্ত। ছক্কা সংক্রান্ত কিন্তু এরকম এত অঙ্ক পাবা না, খুবই কম অঙ্ক। এবার আমরা চলে আসি হচ্ছে ছক্কা প্লাস মুদ্রা সংক্রান্ত। তার মানে আমাদের ছক্কা আর মুদ্রা আমরা একত্রে নিক্ষেপ করবো। সাপোজ ধরুন আমি একবার ছক্কা নিক্ষেপ করলাম আর একবার মুদ্রা নিক্ষেপ করলাম, বাট এর আগেগুলো কি ছিল, আমি পরপরই মুদ্রা নিক্ষেপ করছি, পরপরই ছক্কা নিক্ষেপ করছি। বাট এবারকার ঘটনা একটু আলাদা, মুদ্রা একবার নিক্ষেপ করবো, একবার ছক্কা নিক্ষেপ করবো। ঠিক আছে, তার মানে ছক্কা নিক্ষেপের জন্য আমরা কি জানি, 6^n, আর মুদ্রা নিক্ষেপের জন্য আমরা কি জানি, 2^, হচ্ছে n, এবং এই দুটাকে আমরা হচ্ছে জাস্ট গুণ করে দিব। তাহলে আমরা কি পাবো, মোট ঘটনা পাবো। তাহলে আমরা কি পাবো, মোট ঘটনা, মোট ঘটনা। কি লেখাটা এরকম হচ্ছে কেন? ওকে, তাহলে আমরা কি পাবো, মোট ঘটনা পাবো। ঠিক আছে, তার মানে ছক্কা আর মুদ্রা সংক্রান্ত বললে আমরা হচ্ছে 6^n আর হচ্ছে 2^n ধরবো এবং সে দুটাকে গুণ করে দিব, তাহলে আমরা মোট ঘটনা পেয়ে যাব। কি বলছে দেখো, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু লিখো। অনেকে তোমরা বলতে পারো ভাই নমুনা বিন্দু আবার কি, সবই জানবো আমরা, কোনো সমস্যা নেই। বাট ফার্স্টে হচ্ছে আমাদেরকে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে হবে। কি বলছে, একটি ছক্কা একবার, একটি ছক্কা হচ্ছে একবার, আর একটি মুদ্রা হচ্ছে একবার, একটি মুদ্রা হচ্ছে 2 বার, 2ভাবে নিক্ষেপ করা হলো। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু তৈরি করো। আগে তোমাকে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করতে হবে। তো প্রথমে তোমাকে ছক্কা নিক্ষেপ করতে বলছে, আবার কি আবার তোমরা আগে মুদ্রা নিক্ষেপ করো না, প্রশ্নে যেমনি বলবে অমনি করো। তাহলে প্রথমে আমাকে ছক্কাটা নিক্ষেপ করি। তার মানে আমার এখানে একটা ছক্কা আছে, আমার এখানে একটা ছক্কা আছে, আমি হচ্ছে এই ছক্কাটা নিক্ষেপ করব। ঠিক আছে, তো ছক্কা নিক্ষেপ করলে কি পাইতে পারি ভাই, 1 পাইতে পারি। ছক্কা নিক্ষেপ করলে আমি 2 পাইতে পারি। ছক্কা নিক্ষেপ করলে আমি 3 পাইতে পারি। এটা একটু সুন্দর করে লিখতে হবে, নাহলে আবার পরে ঝামেলায় পড়বো। ছক্কা নিক্ষেপ করলে আমি 1 পাইতে পারি, 2 পাইতে পারি, 3 পাইতে পারি, 4 পাইতে পারি, 5 পাইতে পারি, 6 পাইতে পারি। তার মানে তুমি একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 যে কোনো একটা ঘটনা তুমি পাইতে পারো। সাপোজ তুমি ধরে নাও তুমি ছক্কাটা নিক্ষেপ করছো, ছক্কা নিক্ষেপ করার পরে প্রবাবিলিটিটা দেখতে আসলে সুন্দর হবে না, আমি যেভাবে করতেছি একটু সুন্দর করতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে না দেখতে। এখানে একটা ঘটনা দিব, এখানে একটা ঘটনা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই যে 6টা ঘটনা আছে এখানে। ওকে, তার মানে আমার এখানে কি কি থাকবে দেখো, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। তার মানে 6টা ঘটনা। ধরে নাও যে তুমি ছক্কাটা নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর তুমি 1 পাইছো। কি পাইছো, 1 পাইছো। এখন এই যে ছক্কা নিক্ষেপে তুমি 1 পাইছো, এখানে গিয়ে এখন তুমি মুদ্রা নিক্ষেপ করবা। কি নিক্ষেপ করবা, মুদ্রা নিক্ষেপ করবা। তাহলে তুমি 1-এ গিয়ে এখন তুমি মুদ্রা নিক্ষেপ করবা। 1-এ গিয়ে কি নিক্ষেপ করবা, মুদ্রা। তাহলে এখন আমি 1-এ গিয়ে হচ্ছে মুদ্রা নিক্ষেপ করব, মুদ্রা নিক্ষেপ করব। তাহলে মুদ্রা নিক্ষেপ করা মানে কি বলতো, আমার মুদ্রা নিক্ষেপ করা মানে হচ্ছে আমার হেড আর টেল। কিন্তু ভাই তোমাকে মুদ্রা কয়বার নিক্ষেপ করতে বলছে, 1 বার নাকি 2 বার? হচ্ছে না ভাই 2 বার নিক্ষেপ করতে বলছে, যে পর্ব 2 বার। সাপোজ ধরো না তুমি একবার ছক্কা নিক্ষেপ করে 1 পাইছো, 1-এর ওখানে গিয়ে তুমি একবার মুদ্রা নিক্ষেপ করছো, তুমি ভাবছো হেড, হেডে গিয়ে এখন তোমাকে আরেকবার মুদ্রা নিক্ষেপ করতে হবে। তার মানে এখানে গিয়ে এখন তোমাকে আবারও একবার কি নিক্ষেপ করতে হবে বলতো, মুদ্রাটা নিক্ষেপ করতে হবে। তার মানে তুমি এখানে হেড টেল বলবা,
এখানে হচ্ছে কি হেড আর টেল। ঠিক আছে, হেড আর টেল। কেননা তুমি ওয়ানে গিয়ে তুমি টেলও পাইতে পারো, আবার টেলে গিয়ে তোমাকে আরেকবার নিক্ষেপ করতে হবে। এখন সেমভাবে বাকিগুলো তোমাকে করে ফেলতে হবে, সেমভাবে তোমাকে বাকিগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে হেড আর টেল, আবার তোমাকে এখানে যেতে হবে, এখানে গিয়ে এখন তুমি আবারও হেড আর টেল পাবা, হেড আর টেল। একই রকমভাবে তুমি হেড টেল, এখানে একটু মিস্টেক আছে, প্রতিটাতে গিয়ে দুইটা দুইটা করে করতে হবে, এখানে একটা, এখানে একটা, আর তোমার এখানে টেল, এখানে হচ্ছে হেড, হেড টেল, হেড টেল। হেড টেল প্রত্যেকটাতে গিয়ে মানে একটু তোমার খাতাটা একটু বড় যদি হয়ে থাকে তুমি খুব সুন্দর করে এটা করতে পারবা। হ্যাঁ, তুমি বাসা দুই একবার প্র্যাকটিস করলে বুঝে যাবা যে কোন জায়গা থেকে শুরু করলে তুমি আরো সুন্দর একটা শেপ নিয়ে আসতে পারবা। হেড টেল, আবার এখানে গিয়ে তোমাকে লিখতে হবে হচ্ছে হেড টেল, আবার এখানে গিয়ে তোমাকে কি করতে হবে, হেড আর টেল লিখতে হবে, হেড টেল, হেড টেল। হেড আর টেল, ওকে। তার মানে আমি এখানে পুরোটা লিখছি যে আমি একবার ছক্কা নিক্ষেপ করছি, আমি দুইবার কি করছি, মুদ্রা নিক্ষেপ করছি। এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে বলো তো, নমুনা ক্ষেত্র। এখন তোমাকে কি নিক্ষেপ করতে, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করে চলো একটু শিখে নিই। নমুনা ক্ষেত্র বড় হবে, দেখো প্রথমে ওয়ান পাইতে পারো, তারপরে হেড, তারপরে হেড পাইতে পারো। তার মানে এরকম একটা ঘটনা, ওয়ান হেড, তারপর হচ্ছে হেড, তারপর তুমি এরকম পাইতে পারো ওয়ান হেড টেল। দেখো ওয়ান হেড হেড, ওয়ান হেড টেল, তারপর তুমি পাইতে পারো ওয়ান টেল হেড, ওয়ান টেল টেল। এরকম পাইতে পারো ওয়ান টেল হেড, ওয়ান টেল টেল। তারপর দেখো ওয়ানের কাছে এবার টু এর কাছে আছে, টু হেড হেড, টু হেড টেল। এটা তুমি ঠিকঠাক করে লিখতে হবে, টু হেড হেড, টু হেড টেল। তারপর আবার দেখো টু টেল হেড, টু টেল টেল। মানে সবই এখন সেম থাকবে, খালি 1 2 3 এগুলো জাস্ট চেঞ্জ হবে, এখানে 3 দিয়ে হবে, বাকি সবই সেম থাকতেছে। তারপরে 4 লেখো, তারপর তুমি 5 লেখো, 5 দিয়ে বাকিটা সেম। তারপর তুমি 6 লিখো, 6 লিখো। নমুনা ক্ষেত্র লিখলে নমুনা বিন্দু কি ভাই, নমুনা বিন্দু হচ্ছে প্রত্যেকটা নমুনা ক্ষেত্রের ভিতর যারা থাকে এদেরকে বলা হয় কি বলতো, নমুনা বিন্দু। অর্থাৎ নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু তুমি একবার লিখছো। নমুনা ক্ষেত্র মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, কি ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। ঠিক আছে, আমার নমুনা ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা উপাদানকে তুমি হচ্ছে কি বলবো বলতো, নমুনা বিন্দু বলবা। তাহলে এভাবে হচ্ছে আমাকে তারা যে কোনো সময় প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলতে পারে। তো প্রবাবিলিটি ট্রি হচ্ছে আমরা ঠিক এভাবেই চিন্তা করব। ঠিক আছে, দেখো বাকিরা সব বুঝতে পারছো কিনা। একজন আছে 15টা বিন্দু, বলত করি 15টা বিন্দু, 1 2 3 4, তাহলে এরকম যদি 6 পর্যন্ত যায়, 4 6 24টা বিন্দু, নমুনা বিন্দু। হ্যাঁ, টোটাল হচ্ছে তোমার 4 6 24টা। হ্যাঁ, ভুল করা যাবে না তো। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে সংখ্যা সংক্রান্ত। সংখ্যা সংক্রান্ত, তবে সংখ্যা সংক্রান্ততে যাওয়ার আগে বেশ কিছু তথ্য তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তোমরা সবাই এটা একটু খাতায় লিখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো কাজে লাগবে।
যে 1 থেকে 100-র মধ্যে কয়টা বর্গ সংখ্যা আছে, 1 থেকে 99-এর মধ্যে কয়টা বর্গ সংখ্যা আছে। এই ইনফরমেশনগুলো তোমাদের যেমন 9, 10ও কাজে লাগবে এখন, মানে সামনে এসএসসি পরীক্ষাতে, একই রকমভাবে তোমাদের সামনে যখন তোমরা এইচএসসিতে উঠবে তখনও কিন্তু তোমার এটা কাজে লাগবে। বুঝতে পেরেছ? ওকে, তারপর দেখো বর্গ সংখ্যা কারা কারা হচ্ছে বর্গ সংখ্যা। মনে রাখবা 1, 4, 9, 16, 25, 36, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 81, তারপর হচ্ছে 100, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10টা, এই 10টা সংখ্যাকে বলা হচ্ছে বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যাগুলো আসছে কিভাবে? 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, এভাবে তুমি যদি 10 পর্যন্ত স্কোয়ার করো তখন তুমি এভাবে 100 পর্যন্ত পাবা। তো এদের নাম হচ্ছে কি বর্গ সংখ্যা। তো এগুলো একটু মনে রাখতে হবে। অনেকে বলে 1 থেকে 99-এর মধ্যে 10টা বর্গ সংখ্যা, হচ্ছে না, 100 হচ্ছে বর্গ সংখ্যা একটা। তারপরে 1 থেকে 99 পর্যন্ত হচ্ছে তোমার কয়টা বর্গ সংখ্যা আছে? 9টা আছে। 1 থেকে 520-এর মধ্যে ঘন সংখ্যা হচ্ছে 8টি। 520 সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে 520-এর উপরে সাধারণত যায় না। ঘন সংখ্যা কারা? ঘন সংখ্যা হচ্ছে 1 এর উপরে কিউব দিবা, 2 এর উপরে কিউব দিবা, 3 এর উপরে কিউব দিবা, 4 এর উপরে কিউব দিবা, 5 এর উপরে কিউব দিবা, তারপর হচ্ছে 6 এর উপরে কিউব, 7 এর উপরে কিউব, 8 এর উপরে কিউব। এখন তুমি দেখবে কার মান কত? 1, তারপর এখানে 8 হবে, তারপর 3 এর উপরে কিউব দাও, 27, 3 × 3 × 3, 27। তো তুমি এভাবে পেয়ে যাবা 64। এবার তুমি প্রত্যেকটা ঘন মান পেয়ে যাবা। বর্গ মানে হচ্ছে স্কোয়ার করা, ঘন মানে হচ্ছে কিউব করা। আর 1 থেকে 344-এর মধ্যে হচ্ছে 7টা ঘন সংখ্যা আছে, 7টা ঘন সংখ্যা আছে। তারপর তুমি যদি এখানে একটু বিশ্লেষণ করতে চাও, তোমাকে আমি আরেকটু বলে দিতে পারি যে এখানে তোমার জোড় ঘন আছে হচ্ছে 4টি, আর এখানে বিজোড় ঘন আছে হচ্ছে তোমার 4টি। ক্যালকুলেশন করে দেখবা জোড় ঘন মানে এই যে জোড় সংখ্যা, এই যে 8 একটা জোড় সংখ্যা, তারপর জোড় ঘন আছে হচ্ছে এখানে 4টি, আর বিজোড় ঘন আছে হচ্ছে এখানে 4টি। আর 1 থেকে 344-এর মধ্যে তুমি যদি চিন্তা করো, আমি একটু বলতেছি তোমাকে, 7³ 43। ওকে, তার মানে এখানে জোড় হচ্ছে 3টি থাকবে, ক্যালকুলেশন করলে তুমি পাবা, আর বিজোড় হচ্ছে তুমি 4টি পাবা। এগুলোকে মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নেই, তুমি এক এক করে গুনে গুনে করতে পারবা। আর 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে টোটাল 25টি। মৌলিক সংখ্যা টোটাল কয়টি আছে? 25টি আছে। এই মৌলিক সংখ্যা দিয়ে পরীক্ষাতে একটু বেশি অঙ্ক আসে, ঠিক আছে? তো এই জন্য আমরা এই মৌলিক সংখ্যাটা নিয়ে একটু কাজ করব। কি কাজ? দেখো, মৌলিক সংখ্যার ট্রিক্স একটু আগে বললাম না যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি আছে। সেই 25টিকে আমরা এখন একটু ভাগ করব। কিভাবে? যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 21 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এগুলো হচ্ছে আমরা এখন এক এক করে ভাগ করব। হ্যাঁ, যেমন দেখো, এই 4 মানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টি হচ্ছে তোমার এই মৌলিক সংখ্যা আছে। তারপরে 11 থেকে 20-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। তারপরে এখানে হচ্ছে 2 মানে হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে আরও 2টি আছে, 31 থেকে 40-এর মধ্যে আরও 2টি মৌলিক সংখ্যা আছে। এবার আসে এটাতে, এটা হচ্ছে 41 থেকে 50, তারপর হচ্ছে তোমার 51 থেকে হচ্ছে 60, তারপর হচ্ছে 61 থেকে হচ্ছে 70। এবার আসে এটাতে 71 থেকে হচ্ছে 80, 81 থেকে হচ্ছে 90, 91 থেকে হচ্ছে 100। এই এখন ভাইয়া এটা কেন শিখবো? তুমি এটা মুখস্থ রাখবা, 4422 322 321, যেমনিও মুখস্থ রাখবা। এখন ভাই এটা লাভটা কি? লাভটা হচ্ছে তাহলে তোমাকে আসলে আর ওইভাবে গুনতে হবে না যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলো আর মনে রাখার দরকার নেই। সাপোজ ধরে নাও তোমার পরীক্ষাতে এরকম তার একটা সংখ্যা বললো যে 31 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি মৌলিক সংখ্যা। তা আমরা তো একটু আগে জেনে গেছি যে আমাদের 1 থেকে 100-এর মধ্যে টোটাল হচ্ছে
25টা মৌলিক সংখ্যা আছে, কিন্তু পরীক্ষাতে এই রেঞ্জটা দিবে না, রেঞ্জ চেঞ্জ করে দিবে। তো রেঞ্জ তোমাকে দিল 31 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো এখন তুমি জানো যে 31 থেকে যেহেতু 25 বলছে, তার মানে আমার 31 হচ্ছে এখানে আছে, যে 31 থেকে 50, তার মানে তারা অ্যাকচুয়ালি আমাকে এই রেঞ্জটার কথা বলতেছে, এই রেঞ্জটার কথা বলতেছে। তাহলে 31 থেকে 40-এর মধ্যে হচ্ছে 2, আবার 41 থেকে 50-এর মধ্যে আছে কয়টা, 3টা। তার মানে আমার টোটাল 31 থেকে 50-এর মধ্যে কয়টা আছে, 5টি মৌলিক সংখ্যা আছে। সো আমি এখান থেকে দেখেই কিন্তু বলতে পারি, বলো তো কি বলো, যে 5টি মৌলিক সংখ্যা আছে। এখান থেকে আমি বলে দিতে পারি কয়টি মৌলিক সংখ্যা আছে, 5টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, তার মানে আমাদের যদি রেঞ্জটা মনে রাখতে পারি আমরা এইটা সংখ্যাগুলো 4422, 322, 321, এখনই মুখস্থ করে ফেলো বা একবার কমেন্ট করলে জিনিসটা হয়ে যাবে। 44, তারপর তার অর্ধেক করো 22, তারপর বলো হচ্ছে 322, তারপর হচ্ছে 321। এখন তোমাকে যে কোনো আমি একটা রেঞ্জ বলতে পারি, যে ভাই বলো তো 71 থেকে 100, 71 থেকে 100 এই রেঞ্জের মধ্যে তোমার কয়টা মৌলিক সংখ্যা আছে। তার মানে তুমি কি শেষের 3টা 30, 30, তার মানে এই যে শেষের 3টা 321, মানে 3 2 5 আর একে যোগ করলে 6। তবে এখানে টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে, তবে এখানে 6টা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, 6টা মৌলিক সংখ্যা আছে। তো তুমি অবশ্যই এই সংখ্যাটা মুখস্থ রাখবা। আমরা সেট ও ফাংশনের মধ্যে, সেটের মধ্যে আমরা এই সূত্রটা দেখে আসছিলাম, বাট এখন আমরা এটাকে পি দিয়ে শিখতেছি। ওখানে হয়তো আমরা এন দিয়ে শিখে আসছিলাম, বাট এখন আমরা পি দিয়ে শিখব। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি। অর্থাৎ প্রশ্নে যদি তোমাকে কখনো অথবা বলে, প্রশ্নে কি বলে, প্রশ্নে যদি তোমাকে কখনো অথবা বলে, তখন তুমি সরাসরি এই সূত্রের কাছে চলে যাবা। তাহলে এই পার্টটা কেন মাইনাস হয়েছে সেটা আমরা অঙ্কের মধ্যে বুঝবো, এখন বুঝবো না। অথবা বললে আমরা হয় এই সূত্র অথবা এই সূত্রটা ইউজ করব। আমাদের এই টাইপের মধ্যে আমরা দেখব যে আমাদের অনেক জায়গায় তারা অথবা বলতেছে। তো এই অথবা বলার জন্য আমরা হচ্ছে মনে রাখবো যে এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র ব্যবহার হবে। এখন তুমি বলতে পারো যে ভাই কখন কোন সূত্র ব্যবহার করব, এটা একটু ক্লিয়ার করে। এটা হচ্ছে আমরা অঙ্কের মধ্যে ক্লিয়ার হবো, এমনি বুঝাইলে তুমি এত সহজে বুঝবা না। আর অঙ্ক দিয়ে যখন তোমাকে আমি বুঝাবো তখন তুমি একেবারে বুঝে যাবা। ঠিক আছে, চলো একটু দেখি সূত্রটি একটু মনে রাখো। পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আর আরেকটা পি অফ বি মানে একদম সেম সূত্র, খালি পরে পার্টটুকু নাই। আর কখনই পরে পার্টটুকু দিব না সেটা আমরা অঙ্কের মধ্যে বুঝবো, এখন বুঝবো না। ওকে, দেখো কি বলছে। 1 থেকে 30 সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো থেকে যে কোনো একটি সংখ্যাকে দৈবভাবে বেছে নেওয়া হলো। সংখ্যাটি দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারে। জোড় হবার সম্ভাবনা কত, বিজোড় হবার সম্ভাবনা কত, মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত, 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, বহুত প্রশ্ন আছে, অভাব নাই, বহুত প্রশ্ন আছে। ঠিক আছে, ওকে, বহুত প্রশ্ন আছে। চলো আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করি। কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো। তো তুমি প্রথমে যদি পারো, না করলেও চলতো, প্রথমে যদি তুমি পারো তাহলে তুমি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো আগে লিখতে পারো। আমি একটু লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। প্রথমত আসি, জোড় হবার সম্ভাবনা কত, জোড় সংখ্যা হবার সম্ভাবনা কত। তুমি আমাকে প্রথমে বলো, তোমাকে তারা যে রেঞ্জটা দিছে, এই রেঞ্জে মোট কতগুলো সংখ্যা আছে। যে রেঞ্জটা দিছে এই রেঞ্জে টোটাল কতগুলো সংখ্যা আছে। 1 থেকে 30 গুণে দেখো কয়টা আছে, 30টা সংখ্যা আছে। কয়টা আছে, 30টা সংখ্যা আছে। তার মানে দেখো মোট ঘটনা, মোট ঘটনা কিন্তু ভাইয়া 30 থাকবে। মোট ঘটনা কি থাকবে, 30 থাকবে। তাহলে প্রত্যেকের মোট ঘটনা 30, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, খালি অনুকূল ঘটনাটা চেঞ্জ হবে। তার মানে মোট ঘটনা হচ্ছে কত, 30। মোট ঘটনা হচ্ছে কত, 30। আর বলছে জোর হওয়ার সম্ভাবনা, ভাই এখানে জোর কয়টা আছে, 1 থেকে 30-এর মধ্যে জোর হবে 15টা, বিজোড় হবে 15টা। তাহলে এখানে জোর হলো 15টা, শেষ, 15/30। এবার আসে পরেরটাতে, বিজোড় হওয়ার সম্ভাবনা একই রকমভাবে 30, কয়টা বিজোড় সংখ্যা আছে গুণে দেখো, বিজোড় সংখ্যা আছে 15টা, শেষ। মৌলিক হবার সম্ভাবনা খুবই সহজ না, মৌলিক
1 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? তোমার এখান থেকে আর তাকানোই লাগবে না, তুমি ডিরেক্টলি বলতে পারবা। কিভাবে? কারণ তুমি একটু আগে শিখে আসছো ভাইয়া যে যদি মৌলিক সংখ্যা বলে 1 থেকে 30 রেঞ্জ যদি বলে তাহলে প্রথম 3টা নিতে হবে। প্রথম 3টা 4, 4, 8 আর 2 যোগ করলে কত? 10 হয়। তার মানে অ্যাকচুয়ালি এখানে 10টা মৌলিক সংখ্যা আছে, এটা আমার গোনা লাগবে না। কয়টা মৌলিক সংখ্যা আছে? 10টা মৌলিক সংখ্যা আছে, একবারে আমি পারতেছি। 3 দ্বারা বিভাজ্য, ভাই 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 3-এর নামতা পড়া। তুমি এখন দেখো তো এখানে 3-এর নামতা কয়টা আছে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিক্কা 9, 3 4 12। এবার গুণে রাখো, 3-এর নামতা এখানে তো 10টা আছে, 3 10 30, 30-এ গিয়ে শেষ হচ্ছে না? তার মানে 3-এর নামতা যদি আগাও 3 10 30, তার মানে 10টা আছে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার মতো। তাহলে এখানেও সেম 10/30, 30 হচ্ছে সবার জন্য কমন। 7 দ্বারা বিভাজ্য মানে কি? 7-এর নামতা করতে হবে, 7-এর নামতা পড়ো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তার মানে 4 7 28। তার মানে 1 থেকে 30-এর মধ্যে তুমি যদি চিন্তা করো তাহলে তোমার 7-এর নামতা আছে এরকম কয়টা? 4টা আছে। তাহলে এটাই তোমার অনুকূল ঘটনা। তার মানে তুমি বলবা হচ্ছে 4/30, এটাই তোমার অনুকূল ঘটনা। এরপর কি বলছে দেখো, 3 এবং 7 দ্বারা কি হলো রে ভাই, ভয় পেয়ে গেছি। 3 এবং 7 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা কত? 3 এবং 7 বলছে, 3 এবং 7 বলছে। তারপর তুমি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করো। যদি এবং থাকে, যদি এবং থাকে তখন তোমাকে বুঝে নিতে হবে এটা কমন অংশটা বোঝাচ্ছে। কি অংশটা বোঝাচ্ছে? কমন অংশটা বোঝাচ্ছে। তা আমি এটা একটু পরের পেজে চলে যাই। এগুলো সব আছে, আগের পেজে সবই আছে। হ্যাঁ, আগের স্লাইডটাতে সবই আছে, চিন্তা করার কোনো কারণ নাই। বলছে কি 3 এবং 7, ওকে আছে, 3 এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, যেহেতু এবং বলছে তার মানে তোমাকে দেখতে হবে কমন জিনিসটা। ভাই কিরকম কমন? 3 বলছে, তো এই 3 মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 3, তো 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। মোট ঘটনা হচ্ছে 30, মোট ঘটনা হচ্ছে কত? 30। আর আচ্ছা এভাবে না বুঝাই, ভাই বুঝাই তাহলে ভালো হবে। যে 3 দ্বারা বিভাজ্য বলছে না, তাহলে 3-এর নামতা পড়ো ভাই। 3 6 9 12, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে কত না লিখলেও চলতো, আমি তাও লিখতেছি 18, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 24 27 30, 3-এর নামতা। হ্যাঁ, 3-এর নামতা বললাম। তারপর কি বলছে? 7। এবার 7-এর নামতা পড়বো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। এখন যেহেতু এবং বলছে, এবং মানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে দুইটার মধ্যে কমন অংশ কে আছে, কমন অংশ কে। যেমন আমরা যখন দুটা স্টুডেন্ট নিয়ে কম্পেয়ার করতে যাচ্ছি, দুটা ভালো স্টুডেন্ট নিয়ে, 1 আর 2 রোল, তো ওই দুটা স্টুডেন্টকে যদি আমরা একটা কমন একটা ট্যাগলাইন দিতে চাই তাহলে কি বলবো? 1 আর 2 রোল, ঠিক আছে, ওরা ট্যালেন্ট। বাট যখন আমরা 1 রোলের সাথে যখন আমরা যদি কখনো 100 রোলকে কম্পেয়ার করি তখন ঠিক আছে ও ট্যালেন্ট আর ও অতটা ট্যালেন্ট না, এরকম আমরা বলে থাকি। আমাদের দুটোর মধ্যে পার্থক্য আছে। বাট এখানে আমরা যেহেতু বলতেছি এবং, তার মানে হচ্ছে দুটা কমন বৈশিষ্ট্যটা দেখবো বা দুটা কমন অংশটা দেখবো আমরা শুধুমাত্র। তাহলে কমন অংশ কে আছে বলো তো? 3 দ্বারা বিভাজ্যের মধ্যে একটা কমন, একটা আসলে 21, এবং 7 দ্বারা বিভাজ্যের মধ্যে আছে 21। এই দুটা কি তার মধ্যে কমন একটা বিভাজ্য সংখ্যা না? যে 21 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, 21 হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবে। উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া। তাহলে এরকম কয়টা অঙ্ক আছে বা কয়টা বিভাজ্য, কি বলবো, মানে কয়টা আর কি তোমার সংখ্যা আছে যা হচ্ছে 3 এবং 7 দ্বারা বিভাজ্য হয়? একটাই সংখ্যা আছে যার নাম কি 21। তার মানে আমি বলবো এটার অ্যান্সার হচ্ছে 1/30। অনেকে বলে কেন এখানে 1 হলো, কেন এখানে 21 হলো না? ভাই তোমাকে তো 21 লিখতে হবে না, তোমাকে দেখো কয়টা সংখ্যা আছে। এর আগে যখন 1 থেকে 30 ছিল তখন তো আমি আর এখানে ওই উপরে তো আর 1 থেকে 30 বা এরকম কিছু সংখ্যা লিখি না, আমি দেখছি কয়টা সংখ্যা আছে, নাম্বার হিসাব করছি। যেমন দেখো এখানে জোড় সংখ্যা করেছে 15টা, আমি কিন্তু সংখ্যাটা লিখছি কয়টা, 15টা। বিজোড় সংখ্যা কয়টা আছে, কয়টা, 15টা। মৌলিক সংখ্যা কয়টা আছে, 10টা, সংখ্যাটা লিখছি। একই রকমভাবে এখানে আমি বলতে যাচ্ছি যে আমার 3 এবং 7 এই দুটা দ্বারাই বিভাজ্য হয় এরকম কয়টা সংখ্যা আছে? উত্তর হচ্ছে একটাই আছে, তার নাম হচ্ছে 21। কিন্তু সংখ্যা কয়টা? একটা, এই জন্য 1 লিখতে হবে, 1/30। এবার দেখো কি বলছে,
3 অথবা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 অথবা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত সেটা এখন দেখতে হবে তোমাকে। 3 অথবা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? ওকে, তো প্রথমে আমরা হচ্ছে এটা 3 দ্বারা বিভাজ্য, তাই 3 দ্বারা বিভাজ্য আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে অথবা সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, পি অফ এ মানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, পি অফ বি মানে হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তার প্রথমে আমরা কি 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে? তো তুমি এখান থেকে বলতে পারো না যে পি অফ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে নিচে হচ্ছে 30 আর উপর হচ্ছে 10, তার মানে হচ্ছে 1/3। আর 7 দ্বারা বিভাজ্য মানে কি? পি অফ 7 7 দ্বারা বিভাজ্য, তাহলে উপরে কয়টা সংখ্যা আছে? 4টা, নিচে কয়টা আছে? 30, কাটাকাটি করলে কত হয়? 2/15। তার মানে পি অফ এ মানে হচ্ছে কত? 1/3 প্লাস 2/15 মাইনাস। এখন এই অংশটা কখন হবে? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা আসলে হবে নাকি হবে না মনে রাখবা। এই অংশটা আসলে কমন একটা অংশ। কি অংশ? কমন অংশ। কমন অংশ বলতে কি বোঝায়? কমন অংশ বলতে বোঝায় এখানে কি বলছে? 3 দ্বারা এবং অথবা 7 দ্বারা, মানে 3 দ্বারা 7 দ্বারা বিভাজ্য। এখন তুমি দেখো তো যে 3 দ্বারা 7 দ্বারা বিভাজ্য হয় এরকম কোনো কমন সংখ্যা আছে কিনা। প্রথমে আমরা কিন্তু আলাদা আলাদা চিন্তা করেছি, 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা, 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা। এখন আমরা দেখবো 3 এবং 7 এই দুইটা কমন ভাবে বিভাজ্য এরকম কোনো সংখ্যা আছে কিনা। উত্তর হচ্ছে আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করছি, 1/30 কিছুক্ষণ আগে বের করছি। তার মানে এই পার্টটা এখানে আছে, সেটা হচ্ছে কত? 1/30। ক্যালকুলেশন করে যাবো, সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে আমাদের এই পার্টটা হচ্ছে যে আমরা দেখবো যে যে দুইটা সংখ্যা নিয়ে আমাদেরকে কাজ করতে বলতেছে ওই দুইটা কোনো কমন অংশ আছে কিনা, যে কমন অংশটা দিয়ে দুইটাই বিভাজ্য হবে, বা যে কমন সংখ্যাটা দিয়ে দুইটা বিভাজ্য হবে। তাহলে এই 3 আর 7 একটা কমন আছে, সেটা হচ্ছে 21। এই 21 দ্বারা দুইটা বিভাজ্য হয়, তাহলে সেটাকে তোমাকে বিয়োগ করে দিতে হবে। এই কারণে আরো অঙ্ক করবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো আরেকটা অঙ্কে চলে আসি। দেখো কি বলছে। বলছে মৌলিক সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা এবং 5 দ্বারা এবং বলছে কিন্তু এখানে। তার মানে মৌলিক সংখ্যাগুলো আমার কে কে? মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2, 3, 1 থেকে 30 এর মধ্যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপর হচ্ছে 23, 29, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। তার মানে আমার হচ্ছে এটা কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। পরেরটাতে আসো, কি বলছে? 5 দ্বারা। 5-এর নামতা পড়ো। 5, 10, 15, 20, 25, 30, 5-এর নামতা। এখন তুমি দেখো তো যেহেতু এবং বলছে, তার মানে কমন বলছে, যে কমন কোনো সংখ্যা আছে কিনা যেটা একই সাথে তোমার মৌলিক সংখ্যা, একই সাথে তোমার কি বলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতেছি 5 নামে যে সংখ্যাটা আছে এটা একই সাথে মৌলিক সংখ্যা, একই সাথে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমার এরকম একটাই সংখ্যা আছে, তারপর আমার অনুকূল ঘটনা হচ্ছে 1, আর মোট ঘটনা তো 30 থাকবেই, যেহেতু আমার এখানে 30টা ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে। এবার পরেরটাতে আসো। বলছে কি দেখো, মৌলিক সংখ্যা অথবা 5 দ্বারা বিভাজ্য। তার মানে কি? আগে তোমাকে বলতে হবে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, প্লাস সূত্র হচ্ছে এটা পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র, পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র, পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। তো প্রথমে আমি কি করব? প্রথমে আমি হচ্ছে পি অফ এ, মানে এটা হচ্ছে আমার পি অফ এ, এটা হচ্ছে আমার পি অফ এ। তাহলে পি অফ এ কি আছে দেখো তো, উপরে 10, নিচে কত? 30। তাহলে আমার এটা হচ্ছে 10/30, কারণ 10টা মৌলিক সংখ্যা, একটু আগে আমরা দেখে আসছি। পি অফ বি, এটা হচ্ছে আমাদের পি অফ বি, 1, 2, 3, 4, 5, 6, উপরে 6, নিচে হচ্ছে 30, 6/30 মাইনাস। এখন তুমি আমাকে বলো মৌলিক সংখ্যা আর 5 দ্বারা বিভাজ্য দুইটাই কমন আছে এমন কোন সংখ্যা আছে? এরকম একটু আগে আমরা বের করছি 5। এই 5 নামের সংখ্যাটা একই সাথে মৌলিক, একই সাথে 5 দ্বারা বিভাজ্য। তার মানে এরকম কয়টা সংখ্যা আছে? একটা। তার মানে এই পার্টটা এখানে বিয়োগ হয়ে যাবে, 1/30। এই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন করে যাবো, সেটা হচ্ছে অ্যান্সার। কথা যাবে সবসময় কি বিয়োগ হবে? না, সবসময় বিয়োগ হবে না। চলো আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কে বিয়োগ হবে না। চলো একটু দেখি কি বলছে। বলছে 5 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 5-এর নামতা পড়ো। 5, 10, 15, 20, 25, 30, 9 নামতা পড়ো। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 3 নং 27। আর তুমি আমাকে বলো তো ভাইয়া 5 আর 9 এই দুইটা দ্বারাই বিভাজ্য হবে এরকম কি কোনো সংখ্যা আছে এখানে? উত্তর হচ্ছে না, এরকম কোনো কমন সংখ্যা নাই যেই সংখ্যাটা কিনা 5 দ্বারা বিভাজ্য হবে আবার 9 দ্বারা বিভাজ্য হবে। এই রেঞ্জের মধ্যে নেই, 1 থেকে 30 এই রেঞ্জের মধ্যে নাই। যেহেতু 1 থেকে 30 রেঞ্জের মধ্যে নাই, তাহলে এই সম্ভাবনা হচ্ছে 0। এই সম্ভাবনা কি? 0।
ঠিক আছে, এই সম্ভাবনা হচ্ছে কত 0। ওকে, এবার পরেরটাতে আসো, দেখো এখানে কিন্তু অথবা বলছে, এখানে কি বলছে অথবা বলছে, তাহলে দেখো আমি কি লিখতেছি, পি অফ এ ইউনিয়ন বি অথবা বলছে, আমার সূত্র কি ভাই, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তুমি এটা লিখলা। পি অফ এ মানে হচ্ছে যে তোমাকে হচ্ছে এটা দ্বারা কাজ করতে হবে আগে, পি অফ এ, এখান থেকে পি অফ এ বলো, পি অফ এ মানে হচ্ছে 30 আর 6, আর এটা হচ্ছে তোমার কি পি অফ বি, পি অফ বি মানে কি লিখবা 3/30, তা তুমি বলবা হচ্ছে 6/30 প্লাস 3/30 মাইনাস, এখন তুমি আমাকে বলো এদের কোনো কমন অংশ আছে, উত্তর হচ্ছে না নাই, তাহলে -0। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, আলটিমেটলি কিন্তু এই পার্টটা কোনো কাজে লাগতেছে না, দেখো এই পার্টটা কিন্তু বাদ হয়ে গেল, এই পার্টটা কিন্তু বাদ হয়ে গেল। তার মানে আমাদের যদি কোনো কমন অংশ থাকে তখনই কেবলমাত্র সেটা বিয়োগ হবে, আর যদি কমন অংশ না থাকে তখন সেটা বিয়োগ হবে না। তো এই জন্য আমরা একটাই সূত্র মনে রাখতে পারি, তো যদি এখানে দেখি কখনো মিল নাই, তার মানে এটা অংশ -0, এটা 0 হয়ে গেল। 0 হওয়া মানে অ্যাকচুয়ালি এই পার্টটা বাদ, তখন মাত্র হয়ে থাকে পি অফ এ প্লাস পি অফ বি। তো স্টুডেন্টরা অনেক সময় এটাই নিয়ে একটু চিন্তা থাকে যে ভাই কখন আমি এই জিনিসটা মাইনাস করব, মানে কখন আমি এই সূত্র ইউজ করব, আবার কখন আমি এই সূত্র ইউজ করব। ভাই তুমি শুধু এই সূত্রটাই মনে রাখো, আর কোনো কিছু দরকার নাই, এই সূত্র অটোমেটিক্যালি চলে আসবে, কারণ এই পার্টটা যদি কোনোভাবে 0 হয়ে যায় তখন তুমি আসলে এই সূত্রটাই পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এবং আর অথবা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। যুগ্ম বর্গ, যুগ্ম বর্গ মানে হচ্ছে জোর বর্গ, জোর বর্গ হবার সম্ভাবনা কত, তার মানে 1 থেকে 30-এর মধ্যে জোর বর্গ। হ্যাঁ, তার মানে জোর বর্গকে 1, 4, 9, তারপর হচ্ছে তোমার 16, 25, এগুলো তোমার বর্গ সংখ্যা। তার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, জোর বর্গ, যুগ্ম মানে মনে রাখবা জোর, জোর বর্গ কয়টা আছে, 2টা আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 2/30। অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, অযুগ্ম মানে কি বিজোড়, বিজোড়, বিজোড় বর্গ কয়টা আছে দেখো, 1, 2, 3, 3/30। যুগ্ম ঘন, ঘন বলতে কোনগুলাকে বুঝেছিলাম বলো তো, 1 থেকে 30-এর মধ্যে ঘন, 1 থেকে 30-এর মধ্যে হচ্ছে ঘন, 1 থেকে 30-এর মধ্যে ঘন হচ্ছে 1, 8, 27। তো যুগ্ম মানে জোর, জোর ঘন কয়টা আছে দেখো তো, একটাই, 1/30। অযুগ্ম ঘন মানে বিজোড়, বিজোড় কয়টা আছে, 2টা আছে, 2/30। এই এগুলো ইন্টারমিডিয়েটে আছে, বা তাও তোমাদের একটু জানাই দিলাম যে যুগ্ম আর অযুগ্ম জিনিসটা কি। ঠিক আছে, ভাইরা দেখো বুঝতে পেরেছো কি না, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ভেরি গুড বয়। এবার আছে সংখ্যা সংক্রান্ত, সংখ্যা সংক্রান্ত মাত্রই করালাম না? ওকে, এগুলো তোমরা নিজে করবা, সংখ্যা সংক্রান্ত যেগুলো আছে এগুলো আমি করাবো না। সংখ্যা সংক্রান্ত কিছু আছে, এগুলো তোমাদের নিজে থেকে করতে হবে, এটা তোমাকে নিজে করতে হবে। আচ্ছা, এটা আমি একটু উপরে উঠাই দিই, এটা সংখ্যা সংখ্যা দিতে করলামই আমরা সেমভাবে। ডু রেঞ্জটা তোমাকে যে কোনো সময় চেঞ্জ করে দেওয়া হতে পারে, এটা সেটাই করা হয়েছে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে কোন জায়গায় ঢুকবে, বাস ও ট্রেনে ঢোকার কথা।
স্লাইডলি একটু উলটপালট হয়ে গেছে। এখন আমরা চলে আসবো হচ্ছে বাস ও ট্রেন। হ্যাঁ, বাস ও ট্রেন। আহা, আগে হচ্ছে বল সংক্রান্ত, সরি, আগে হচ্ছে বল সংক্রান্ত। হ্যাঁ, বল সংক্রান্ত বেশ কিছু অঙ্ক তোমার বইয়ের মধ্যে আছে। তো বল সংক্রান্ত আসলে দুই ধরনের ঘটনা ঘটে থাকে, একটা হচ্ছে পুনঃস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে পুনঃস্থাপন না করে। তো তোমার বইয়ের মধ্যে শুধুমাত্র পুনঃস্থাপন না করে এটাই আছে। পুনঃস্থাপন না করে দাঁড়াও তো, হ্যাঁ, পুনঃস্থাপন করেটা তোমার বইয়ের মধ্যে নাই। এটা আসলে তোমার যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন তুমি এই টপিকটা পাবা। তো বল সংক্রান্ত মানে তোমাকে আসলে বেশ কয়েকটা, মানে একটা বাক্স দিয়ে দিবে বা দুটা বাক্স দিয়ে দিতে পারে, যে তোমার ওখানে বিভিন্ন কালারের দ্বারা বলের কথা বলতে পারে। তবে বাক্স পরিমাণটা বেশি, এটা সাধারণত ইন্টারমিডিয়েট দিয়ে থাকে। তো তোমাদের এখানে যে বলের সংখ্যাটা তারা বাড়ায় দিবে, ভিন্ন ভিন্ন কালারে বল দিবে। তো সেই বল থেকে, মানে সে বাক্স থেকে তোমাকে বল তুলতে বলতে পারে, একই কালারে বল তুলতে পারে, বল তুলতে বলতে পারে, ভিন্ন কালারে বল তুলতে বলতে পারে, যে কোনো কালারে তোমাকে বল তুলতে বলতে পারে, যে কোনো উপায়ে বলতে পারে। তো চলো আমরা এখন সেগুলো একটু দেখবো, বল সংক্রান্ত কিছু অঙ্ক দেখব। তো এটা হচ্ছে তোমার রেড, ইয়েলো, আর হচ্ছে কি বিতে ব্ল্যাক ধরবো না, বিতে আমরা ব্লু ধরি, নীল দেওয়া আছে এখানে। বলছে পুনঃস্থাপন না করে পরপর 3টি বল তোলা হলো। মানে পুনঃস্থাপন না করে মানে কি, সাপোজ ধরে নাও আমার হাতের মধ্যে তিনটা জিনিস আছে, ঠিক আছে, একটা মোবাইল, ধরে নাও 3টাই বল, 3 কালারের 3টা বল, এটা হচ্ছে সাদা, এটা কালো, এটা লাল, ধরে নাও। তো আমার কাছে 3টা বল আছে। তা আমি প্রথম বলটা তুলে ফেলে বাইরে রাখলাম। তো এরপর আমার হাতে কয়টা বল আছে, মানে 2টা। তার মানে দেখো আমি এখান থেকে বলটা নিয়ে বাইরে রেখে দিচ্ছি, এরপর আমি আবার একটা বল এখান থেকে তুলতে যাচ্ছি। তার মানে দেখো তো, আমি প্রথম যে বলটা তুলছি এই বলটাকে আমি এখানে রেখে পরে কি আমি আরেকটা বল তুলতে গেছি, নাকি এই বলটা আমি সাইডে রেখে দিয়ে আমি এই 2টা থেকে আরেকটা বল তুলতে গেছি? কোনটা ভাই? আপনি ওটাকে সাইডে রেখে দেন, আপনি আবার তুলতে আসছেন। এটাকে বলা হয় পুনঃস্থাপন না করে। মানে আমি এখান থেকে বল নিব, দেখব, বাইরে ফেলে দেব। তো বাইরে ফেলে দেওয়া মানে কি, সংখ্যা একটা কি কমে যাওয়া না? জিনিসটা বাস্তবে চিন্তা করো, তোমার কাছে 5টা বল আছে, তুমি ওখান থেকে একটা বল তুলছো, তুলে দেখলা লাল বল, ফেলাই দিলা, তাহলে এখন কি ওখানে 5টা বল আছে? না ভাই, একটা তো কমে গেছে, তুমি তো ফেলে দিছো। তারপর ওই 4টা বল নিয়ে তোমার কাজ করতে হবে। এটাকে বলা হয় পুনঃস্থাপন না করে। আর পুনঃস্থাপন করলে কি হইতো, করলে ব্যাপারটা এরকম হইতো যে আমার কাছে 3টা বল আছে, আমি চোখ বন্ধ করলাম, বন্ধ করে একটা বল উঠাইলাম, দেখলাম সাদা কালারের বল পাইছি, আবারও এই বলটা এখানে রেখে দেবো, আবারও চোখ বন্ধ করবো, আবারও একটা বল উঠাবো, দেখবো একটা কালো বল পাইছি। তার মানে দেখো তো, আমি যখন এখানে বারবার তুলতেছি আবার রাখতেছি, তখন কি আমার বলের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে? উত্তর হচ্ছে না ভাইয়া, বলের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, আগেরটাই থাকতেছে। তার মানে এটাকে বলা হয় পুনঃস্থাপন করে। তার মানে আমি তুলতেছি আবার রাখতেছি, মানে পুনঃস্থাপন করে, মানে আবার এখানে রেখে দিচ্ছি আমি। তার মানে আমাদের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো হবে পুনঃস্থাপন না করে। কি করে? পুনঃস্থাপন না করে। তার মানে পুনঃস্থাপন না করে মানে বলের সংখ্যা এক এক করে কমবে, এটাকে মনে রাখবা। পুনঃস্থাপন না করে মানে বলের সংখ্যা এক এক করে কমতে থাকবে। আর পুনঃস্থাপন করে যদি হয় তাহলে বলের সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না। ওকে, আমরা দেখি, একটা বাক্স নিতে হবে। আমরা একটা বাক্স নেই, এই যে একটা বাক্স নিলাম। একটা বাক্স নিয়ে নেওয়া হলো। এখন এখানে তোমাকে বল দিতে হবে। তাই আমি বলের কালারগুলো একটু এখান থেকেই নেই। কি কি বলছে? 5টা লাল বলছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা লাল নিচ্ছে। এরপর কি বলছে? ইয়েলো, হলুদ। এই যে 1টা 2টা 3টা 4টা হলুদ নিচ্ছে। এরপর কি বলছে? 4টা ব্লু কালার, তো এই যে ব্লু কালার। এই যে 1টা 2টা 3টা, ঠিক আছে। তো এরকম আমি নিছি, আমার মতো করে আমি নিয়ে নিছি। এখন দেখতে পাচ্ছেন টোটাল কয়টা বল আছে, মোট বল কয়টা বলো? মোট বল বলো, মোট বল কয়টা আছে? 1 2 3 4 5 9 10 11 12। মোট বল আছে কয়টি? 12টি। মোট বল তোমাকে হিসাব করে রাখতে হবে। মোট বল কয়টি আছে? 12টি আছে মোট বল।
ঠিক আছে? ওকে, মোট বল আছে 12টি। এবার দেখো তোমাকে প্রশ্ন তারা কি কি বলছে। প্রশ্নে বলছে প্রথম বলটি নীল, দ্বিতীয় বলটি লাল, তৃতীয় বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত? বুঝতে হবে কিন্তু প্রথম বলটি লাল, প্রথম বলটি নীল হইতে হবে, দ্বিতীয় বলটি লাল, তৃতীয় বলটি আবার হলুদ হইতে হবে, মানে এখানে সবগুলো বলে কিন্তু ভিন্ন ভিন্ন কালার। তারপর আমরা এখন 1 নং প্রশ্নের উত্তরে যাচ্ছি, একটু বুঝতে হবে। তোমার মোট বল কয়টা? 12টা। তার মানে দেখো ভাইয়া তুমি চোখটা বন্ধ করছো বা চোখটা উপরে রাখছো, হাত ঢুকাইছো, তার মানে মোট বল কয়টা আছে ভাই? 12টা বল আছে। মোট কয়টা বল আছে ভাই? 12টা বল আছে। মোট 12টা বল লিখলা, মোট বল 12টাই আছে। এখন প্রথম বলটা কি তুলতে হবে ভাই? প্রথম বলটা আপনার তুলতে হবে হচ্ছে নীল। প্রথম বলটা কি তুলতে হবে? নীল তুলতে হবে। প্রথম বলটা আমার নীল তুলতে হবে। তার মানে প্রথম বলটা যদি নীল তুলো, তার নীল কয়টা আছে? নীল আছে 3টা। তার মানে এই 3টা থেকে তো তোমাকে একটা বল তুলতে হবে, তাই না? 3টা থেকে তোমাকে একটা বল তুলতে হবে। তার মানে দেখো ব্যাপারটা দেখো, 3C1। এখন বলবো ভাই 3C1 কেন দিলেন? কারণ মনে রাখবা ওই যে এনসিআর শিখছিলাম সেখান থেকে 3C1 তোমার বইয়ের মধ্যে 3 দেওয়া আছে, কারণ 3C1 এর মানে হচ্ছে 3। আমি 3C1টা কেন দিলাম তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার প্রথম বলটা হইতে হবে নীল, মানে এখানে আগে বলো মোট কয়টা বল আছে ভাই? মোট 12টা বল আছে। ওকে, ভালো কথা। এবার তুমি চোখটা বন্ধ করছো, ওই 12টার বল থেকে তুমি একটা বল বাই করবো, হচ্ছে হ্যাঁ, কিন্তু ওই একটা বল হইলে হবে না, তোমাকে হচ্ছে এই 3টা নীল বলের মধ্যে একটা বল হইতে হবে, বুঝছো? তোমার অনুকূল ঘটনা 3টা নীল বল থেকে একটা বল আসতে হবে, বাট মোট বল আছে 12টা। তার মানে মোট ঘটনা হচ্ছে 12টা, আর ওই 3টা বল থেকে তোমাকে একটা বল তুলতে হবে, তার মানে হচ্ছে 3C1 শেষ। ওকে, এরপরে তোমাকে আবারও কি করতে হবে? তোমাকে আবারও হচ্ছে দ্বিতীয়বারে এবার লাল বল নিয়ে আসতে হবে। কি বল নিয়ে আসতে হবে? লাল বল নিয়ে আসতে হবে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, বল সংখ্যা কি কমছে না বাড়ছে নাকি ঠিক আছে? উত্তর না ভাইয়া, কমে গেছে। কেন? কারণ এই যে ভাই তুমি তো এখান থেকে একটা বল নিয়ে আসছো, নিয়ে এসে বাইরে ফালাই দিচ্ছ। কারণ কি বলছে? পুনঃস্থাপন না করে, মানে বাইরে একটা বল তুমি ফালাই দিচ্ছ পুনঃস্থাপন না করে। তার মানে এখন তোমার বলের সংখ্যা হয়ে গেছে কয়টা? 12টা থেকে 11টা হয়ে গেছে। এবার আবারও তুমি এখন একটা বল বের করবা। কি বল বের করবা? লাল বল। লাল আছে কয়টা? লাল আছে আপনার 4টা। তোমার লাগবে কয়টা? একটা। তার মানে বলো 4C1। 4C1। এরপরে আবার তারা বলছে একটা হলুদ হইতে হবে। কি হইতে হবে? হলুদ হইতে হবে। তার মানে দেখো পরের বারে গিয়ে তুমি কি বলবা? বল সংখ্যা কি আরো একটা কমে গেছে না? বল সংখ্যা কিন্তু কমতেছে, তার মানে 10টা বল হয়ে গেছে। কয়টা বল? 10টা বল। তো 10টা বল, তো এখন হলুদ বল আছে কয়টা ভাই? হলুদ বল আছে হচ্ছে 4টা। এবার তোমাকে 4টা থেকে একটা নিতে হবে। সরি, হলুদ কয়টা? এর আগেটা কি ছিল আমার? লাল। লাল ছিল 5টা, সরি, লাল ছিল হচ্ছে 5টা। 5টা থেকে একটা নিতে হবে, আর এখানে কি 4টা থেকে একটা নিতে হবে। এবং এই একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভরশীল, এই জন্য তোমাকে গুণ দিতে হবে। এর আগে যোগ কেন দিচ্ছিলাম? কারণ প্রত্যেকটা ঘটনা আলাদা ছিল, বাট এখানে 3টা ঘটনা মিলে একটাই ঘটনা, যে তোমাকে একেবারে প্রথমে একটা নীল বল, তারপর একটা লাল বল, তারপর একটা হলুদ বল তুলে আনতে হবে। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমি সেটা একটু উত্তর দিয়ে দিই। দেখো ভাইয়া, 12টা থেকে একটা বল কমে হয়েছে 11টা বল, 11টা বল থেকে একটা বল কমে কি হয়েছে? 10টা বল হয়েছে, তাই না? আর তুমি তো বলতে পারো যে ভাইয়া তাহলে আপনার বল তো একটা কমছে, তাহলে আপনার এখানে যে 5টা আপনার কি বল লাল বল থাকবে, তার কি কোনো সিওরিটি আছে? আমি তো এখানে ভুল কথা আগে লাল বল তুলে ফেলতে পারি, উত্তর না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ তুমি বলেই দিছো যে 12টা তো মোট বল আছে, বাট ওই 12টা বল থেকে 3টা থেকে তুমি একটা বল তুলবাই, 3টা থেকে একটা কি বল তুলবে? নীল বল তুলবাই। তার মানে তুমি অ্যাকচুয়ালি এখান থেকে নীল বল কমাইছো, মানে এখানে যে একটা বল কমে গেছে, এই একটা বল কিন্তু আসলে নীল বল কমছে। কি বল কমছে? নীল বল। অন্য কোনো বল কমে নাই, নীল বল কমে গেছে। আবার দেখো যখন এখানে 11টা থেকে যখন 10টা বল হয়েছে, তাহলে একটা বল শর্ট হয়েছে। কোন একটা বল শর্ট হয়েছে? লাল বলটা শর্ট হয়েছে। তার মানে এখানে লালে কোনো প্রভাব নাই, এখানে সবগুলো কিসে কি বল বলো তো? হলুদ বল। আর এখানে সবগুলো কি বল? লাল বল। এখানকার সবগুলো কি বল বলতো? নীল বল। তারপরে আমার উপরটা ঠিকঠাক থাকতেছে, আবার নিচে আমার এক এক করে কমাইতে হবে। এরপর তুমি ভাই এটা ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপে তোমাকে তার যা দিবে তাই। ক্যালকুলেটর চাপে তুমি এটাই পাবা, দেখো 3/12 ইন্টু হচ্ছে 5/11 ইন্টু হচ্ছে 4/10। তোমার বইয়ের মধ্যে সাধারণত এইভাবে থাকে, গাইড বা বই এভাবে থাকে, বা তুমি যদি এভাবে করো তাহলে জিনিসটা ফিল করতে পারবা যে আমাকে একটা বল তুলতে বলছে, এই জন্য আমি এখানে 1 লিখছি। ঠিক আছে? এই এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কে বলছে দুটি না বল 3টি একই রঙের হতে হবে। একটু বুঝো, বল 3টি একই রঙের হইতে হবে। বঙে লিখছে একই রঙের হইতে হবে। আর একই রং মানে কি? হয় 3টা বলকে লাল হইতে হবে, অথবা এখানে কিন্তু অথবা আসতেছে, অথবা 3টা বলে নীল হইতে হবে, অথবা 3টা বলে হলুদ দিতে হবে। মানে যে কোনো একটা ঘটনা হইলে হবে না। তোমাকে আমি বললাম যে ভাই তোমার 3টা বল একে তুলতে হবে, এখন তুমি ভাই 3টা নীল বল আনে দিচ্ছ আমাকে, তো তোমারটা তো অবশ্যই ঠিক আছে, কারণ তুমি 3টা নীল বল তুলছো। আরেকজন কি করছে যে ভাই আপনি তো একই রঙের বল তুলতে বলছো, আমি 3টা লাল বল নিয়ে আসি, ওরটাও তো ঠিক আছে। আরেকজন কি করছে? 3টা হলুদ বল নিয়ে আসছে,
প্রত্যেকের ঘটনাই তো ঠিক আছে, তাই না? তার মানে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা। তার মানে তিনটা বল একই রঙের মানে কি, যে তিনটা বল তোমার হচ্ছে লাল হইতে পারে, তিনটা বল লাল হইতে পারে, অথবা তিনটা বল হলুদ হইতে পারে, অথবা তিনটা বলই তোমার হচ্ছে নীল হইতে পারে। তিনটা বলে কি হইতে পারে? নীল হইতে পারে। যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তাহলে এখন চলো একটু দেখি কি হয়। আমার মোট ঘটনা কত? আমার মোট ঘটনা হচ্ছে 12। এখানে একটু বুঝতে হবে, আমার মোট ঘটনা হচ্ছে 12। বাট এর আগে আমি কি করছিলাম কি দেখো তো, আমি একটা একটা করে বল তুলছিলাম। তো এই জন্য এখানে 12 ছিল, 11 ছিল, 10 ছিল। তুমি চাইলে কিন্তু এখানে 12C1, 11C1, 10C1ও বলতে পারতা, কারণ তুমি একটা করে তোমাকে বল টানতে বলছে, প্রথম বলটি, দ্বিতীয় বলটি, তৃতীয় বলটি। বাট এবার তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে তারা কয়টা বল বলছে? প্রথম তিনটি বল, তিনটি, মানে তিনটা বল টানতে বলছে। কয়টা বল টানতে বলছে? তিনটা বল টানতে বলছে, তিনটা বল টানতে বলছে, তিনটা। তার মানে আমি এই জায়গায় বলবো হচ্ছে 12C3, আমি একবারে তিনটা বল টানবো। কয়টা বল? তিনটা বল। তুমি এক এক করে টানতে পারো, আবার তুমি তিনটা একসাথে টানতে পারো, যে কোনো একটা। তুমি একটা একটা করে নিতে পারো, অথবা তুমি তিনটা একবার টান দিতে পারো। ঠিক আছে, তারপরে আমি বললাম 12C3, তিনটা বল একবার টানলাম। আর তিনটা বলকে কি হইতে হবে? লাল হইতে হবে। কি হইতে হবে? লাল হইতে হবে। আর লাল বল আছে কয়টা ভাইয়া? লাল বল আছে 5টা। লাল বল আছে কয়টা? 5টা। তাহলে ওই 5টা দিকে তিনটা আসতে হবে। এই হচ্ছে একটা ঘটনা। দেখো এটা বুঝতে পারছো কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা। তোমার বইয়ের মধ্যে এরকম থাকতে পারে 12 ইন্টু 11 ইন্টু 10, আর এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 থাকতে পারে। একই কথা। তোমার তিনটা বল একই রঙের হইতে হবে, আমার কি তিনটা বলে হলুদ বা লাল বা কি তোমার নীল হইতে হবে। তার মানে দেখো 12টা থেকে তিনটা বল আমি টানবো, একটু কথাটা বুঝো। 12টা থেকে তিনটা বল টানবো, এই তিনটা বল কি হইতে হবে? লাল হইতে হবে। লাল আসছে কয়টা? 5টা। তাহলে এই 5টা থেকে তিনটা আসতে হবে। তার মানে 12C3, উপর হচ্ছে 5C3। একই রকম ভাবে বাকিগুলা করো। নিচেটা 12C3 থাকবে, তিনটা ইয়েলো বল আছে কয়টা? হলুদ বল 4টা। তার মানে 4টা দিয়ে কয়টা নিতে হবে? 3টা। আবার নিচে দেখো 12C3, ব্লু আছে কয়টা? 3টা। 3টা থেকে 3টা, 3C3। এখন ভাই তুমি জাস্ট এটা ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে তোমাকে তারা যা দিবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ক্যালকুলেটর চাপলে তোমাকে তারা যা দিবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এই হচ্ছে আমাদের বল সংক্রান্ত অঙ্ক, এই হচ্ছে আমাদের বল সংক্রান্ত অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? একটু কমেন্ট করতে পারো। ক্লিয়ার বোঝা গেছে কিনা একটু কমেন্ট করো। আমি জাস্ট 2 মিনিট একটু রেস্ট নিব, কমেন্ট করে বলতে পারো। শুরুতে একজন বলছে কঠিন কঠিন ম্যাথ করাবেন। ওই ভাই তুই কি বুঝছস যে কঠিন ম্যাথ নাকি সহজ ম্যাথ? এটা একটু কমেন্ট করো তুমি। শুরুতে একজন বলতেছিল যে খুব কঠিন কঠিন ম্যাথ করাবেন। দুই মিনিট একটু রেস্ট নিচ্ছি বসে বসে।
ওকে, চলো আমরা পড়াশোনায় চলে আসি, আমার রেস্ট শেষ। ওকে, এবার আমরা চলে যাবো বাস আর ট্রেন সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো খুব মজার, যারা বুঝবে তাদের কাছে খুব সহজ লাগবে। কি বলছে, একজন লোক চট্টগ্রাম থেকে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, ঢাকা থেকে ট্রেন রাজশাহী যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8, রাজশাহী থেকে প্লেনে খুলনা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/10। তার মানে সে চট্টগ্রাম থেকে আগে ঢাকা যাবে, তারপরে হচ্ছে বাসে যাইতে পারবে, তারপরে সেই ঢাকা থেকে আবার যাবে, তাই না? ওকে, তারপর আমার প্রথম কথা হচ্ছে সে হচ্ছে চট্টগ্রাম, তার স্টার্টিং পয়েন্ট কি চট্টগ্রাম। তাহলে তার চট্টগ্রাম থেকে যে সম্ভাবনা বলছে, তার মানে কিন্তু ব্যাপারটা আসলে দুই ধরনের ঘটছে। কি দুই ধরনের? সে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে, সে চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, কিন্তু সে এখানে যদি সম্ভাবনা লুকায় আছে, তার মানে সে বাসে যাইতেও পারে, আবার বাসে নাও যেতে পারে, বাসে নয়। তার মানে সে কিন্তু বাসেও যেতে পারে, আবার বাসে নাও যেতে পারে। তার মানে একটা হচ্ছে সে বাসে যাইতে পারে, আর একটা কি বলতে, সে বাসে নাও যাইতে পারে। এটা হলো বাসে, সে বাসে যাইতে পারে, আবার কি বাসে নাও যাইতে পারে। আবার একটু খেয়াল করে দেখো, সে ঢাকাতে আসলো, ঢাকা থেকে সে ওফ, এই জিনিসটা একটু বড় হয়ে যাচ্ছে, আচ্ছা আমি একটু মুছে দিই, দূর থেকে লিখি। আচ্ছা, প্রথমে তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে চট্টগ্রাম থেকে তার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সে হচ্ছে তোমার বাসে যেতে পারে, আবার সে বাসে নাও যেতে পারে। তার মানে সে চট্টগ্রাম থেকে যাবে হচ্ছে আগে কোথায়, ওই আগে ঢাকা থেকে ঠিকই তো ছিল, চট্টগ্রাম থেকে সে ঢাকা যাবে, আবারও ঢাকা। কেন আমি দুইবার ঢাকা লিখছি? কারণ হচ্ছে একটাই, সে হচ্ছে বাসে যাইতেও পারে, সে বাসে যেতে পারে, আবার সে বাসে নাও যেতে পারে, বাসে নয়, বাসে যেতে পারে, আবার বাসে নাও যেতে পারে। দুই ধরনের ঘটনা ঘটতে পারে, যেটা সম্ভাবনার কথা বলছে। এবার সে ঢাকায় আসলো, ঢাকায় আসা থেকে সে যাবে এবার কোথায়, সে যাবে হচ্ছে রাজশাহীতে গেলে তার দুই ধরনের দুটা ঘটনা থাকবে। কি কি ঘটনা? একটা হচ্ছে সে রাজশাহী গেল, আগে রাজশাহী সে পৌঁছাইলো, আবারও রাজশাহী। দেখো, রাজশাহীতে সে কীভাবে যাবে? ট্রেনে। তার মানে সে ট্রেনে যেতেও পারে, আবার কি বলতো ট্রেনে নাও যেতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, কারণ সে ট্রেন মিস করে ফেলতেও পারে, সম্ভাবনা লুকায় আছে। এবার সে রাজশাহীতে যাওয়ার পরে সে আবার রাজশাহী থেকে প্লেনে করে, রাজশাহী থেকে তার আবার ইচ্ছা হচ্ছে কি প্লেনে যাবে। কই যাবে প্লেনে? খুলনায় যাবে। তাই রাজশাহী থেকে যাবে কোথায়? খুলনা। আবারও কই আছে? খুলনা। তারপর এবার সে একটু বড়লোক হয়ে গেছে, সেবার যাবে কি প্লেনে, আমাদের সৈকত ভাইয়ের মতন প্লেনে যাবে সে। সৈকত ভাই প্লেন ছাড়া কথাই বলে না, প্লেনে যাবে, প্লেনে নয়। ঠিক আছে, এরকম। তুমি একটু খেয়াল করে দেখো, আমারটা কিন্তু এখনো শেষ হয় নাই। কেন? কারণ দেখো যে সে ঢাকা থেকে ট্রেনে রাজশাহী গেছে, রাজশাহী থেকে আবার সে প্লেনে করে খুলনা যেতে পারে বা নাও যেতে পারে। ধরে নিলাম সে ঢাকা থেকে রাজশাহী যাবে, কিন্তু সে ট্রেনে যাবে না। তার মানে এরকম কিন্তু আরও একটা ঘটনা ঘটতে পারে। তার মানে এখান থেকেও তোমাকে কিন্তু বলতে হবে, এখান থেকেও তোমাকে সেমভাবে বলতে হবে যে প্লেনে আর প্লেনে নয়, প্লেনে নয়। কই সেটা খুলনা। এখনো কিন্তু আরো একটা পার্ট বাকি পড়ে আছে। দেখো, এই যে সে যদি বাসে যায় তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে, আর যদি বাসে না যায় তাহলে আরো এরকম ঘটনা ঘটবে। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? দেখো, সে যদি বাসে না যায় তাহলে এরকম ঘটনা ঘটবে। কি কি ঘটনা? সে রাজশাহীতে যাবে, বাসে নয় করে রাজশাহীতে যাবে, রাজশাহী। আবার হচ্ছে রাজশাহী।
রাজশাহীতে একই রকম ঘটনা করতে পারে, সে ট্রেনে যেতেও পারে আবার ট্রেনে নাও যেতে পারে, ট্রেনে নয়। এবার সে রাজশাহীতে গেল, রাজশাহীতে আবার তার দুই ধরনের দুটা ঘটনা করতে পারে, আবার এরকম বহুত ঘটনা করতে পারে তার জীবনে, ঘটনার কোনো অভাব নাই, যদি সব জায়গায় সম্ভাবনা আছে। এবার সে যাবে হচ্ছে খুলনা, খুলনা আবারও হচ্ছে খুলনা, খুলনা সে কি প্লেনে, প্লেনে নয়, প্লেনে, প্লেনে নয়, মানে বহুত লেখা লাগতেছে, প্লেনে নয়। আবারও হচ্ছে প্লেনে যাবে, প্লেনে, প্লেনে নয়, কই যাবে খুলনা, 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 খুলনা। ঠিক আছে, তো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। সে চট্টগ্রাম থেকে যদি সে বাসে যায় ঢাকা গিয়ে পৌঁছালো, ঢাকা থেকে আবার সে রাজশাহী যাবে, এখানেও দুটা ঘটার সম্ভাবনা থাকবে, একা সে ট্রেনে যেতে পারে নাও যেতে পারে, দুটা ঘটনা। যদি সে ট্রেনে যায় রাজশাহীতে, তাহলে রাজশাহী থেকে খুলনাতে সে প্লেনে যেতে পারে আবার নাও যেতে পারে, একই রকমভাবে বাকিগুলো তোমাকে চিন্তা করে নিতে হবে। এখন এখানে তুমি সম্ভাবনাগুলো একটু লিখে রাখতে পারো যে কার সম্ভাবনা কত। যেমন তারা তোমাকে প্রতিটা সম্ভাবনা দিচ্ছে যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5, তার মানে এটা হচ্ছে 2/5, এটা হচ্ছে কত 2/5, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে ভাই 1 - 2/5, কারণ একটা না ঘটার সম্ভাবনা হচ্ছে মোট ঘটনা থেকে ঘটে যাওয়ার সম্ভাবনাটা বিয়োগ করতে হবে, না ঘটনা মানে মোট ঘটনা থেকে ঘটে যাওয়ার সম্ভাবনাটা বিয়োগ করতে হবে, মোট ঘটনা হচ্ছে 1 থাকে, তাহলে এখানে হচ্ছে আমার কত 5, 3/5, তাহলে এটা হচ্ছে আমার কত 3/5, 3/5, না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5। আবার দেখো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, বা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8, 5/8, তাহলে এখন এটা হচ্ছে তুমি 1 থেকে মাইনাস করে দাও, 3/8, তাই তোমার এটা হচ্ছে ট্রেনে হচ্ছে 3/8, তো একই রকমভাবে ট্রেনে গেলে হচ্ছে 5/8, ট্রেনে না গেলে কত 3/8। ঠিক আছে, এবার হচ্ছে প্লেনে, বলছে প্লেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/10, 3/10, তাহলে আমরা এখানে কি বলবো 1 - 3/10, তার মানে হচ্ছে 10, 10 থেকে 3 গেলে কত 7, 7/10, 7/10, তারপর হচ্ছে 3/10, 7/10, 3/10, এটা কত হবে 7/10, একই রকমভাবে 3/10, 7/10, এই মানে প্রত্যেকে ঘটে যাওয়ার সম্ভাবনাগুলো দেওয়া আছে, তাই না ঘটে যাওয়ার সম্ভাবনা কি করতে হবে 1 থেকে বিয়োগ করতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা চার্ট তৈরি করলাম, আমার প্রথমটা শেষ। এবার কি বলছে দেখো, লোকটি ঢাকা থেকে, আচ্ছা পরের স্লাইডে যাই, আচ্ছা পরের স্লাইডে যাই আসলে, আচ্ছা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে কি বলছে দেখো, লোকটি ঢাকা থেকে, দুটা স্লাইড নিয়ে নিই, লোকটি হচ্ছে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে, কিন্তু খুলনা প্লেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে। তার মানে দেখো প্রথমে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে, তার মানে এবার তারা বলেছে, আচ্ছা চট্টগ্রামের কথা উল্লেখ করে নাই, সে দুইটা ঘটনা উল্লেখ করছে, লোকটি ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে, তার মানে ঢাকা থেকে রাজশাহীতে যে ট্রেনে যাবে, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে, আর আরেকটা বলছে আরেকটা প্লেনে না যাওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমটা কত ঘটনার, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত 5/8, 5/8 ইন্টু দিতে হবে, যেটা একটাই ঘটনা ঘটতেছে। আরেকটা তারা কি বলছে যে খুলনাতে প্লেনে না যাওয়ার সম্ভাবনা কত, তাহলে খুলনাতে প্লেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/10, তারা দিয়ে দিচ্ছে, তার না ঘটে যাওয়ার সম্ভাবনা কত 7/10, তাহলে আমাকে এখানে বলতে হবে 7/10, 7/10। এখন তুমি জাস্ট এই দুটো একটু গুণ করে দাও, 80 আর এখানে 7 5 কত 35, তাহলে এটাই হচ্ছে তোমার কি বলতো অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার, আর কিচ্ছু না। তার মানে তোমাকে শুধু দেখতে হবে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, আর একটা হচ্ছে খুলনা থেকে প্লেনে, খুলনা থেকে কিন্তু খুলনাতে প্লেনে না যাওয়ার সম্ভাবনা কত। তারপরে পরে স্টেপটা কথা বলছে, পরেরটাও সেম। দেখো চট্টগ্রাম থেকে বাসে নয়, চট্টগ্রাম থেকে বাসে নয়, চট্টগ্রাম থেকে বাসে নয় হচ্ছে 3/5, যেটা আমরা বের করছি, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে 3/5 প্রথমে ইন্টু ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে, আবার দেখো চট্টগ্রাম থেকে ঢাকা বাসে নয়, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে কত 5/8, তাহলে এখানে বলতে হবে কত 5/8 ইন্টু আরেকটা কি বলছে খুলনাতে প্লেনে যাওয়ার সম্ভাবনা, আবার দেখো রাজশাহী থেকে খুলনা, রাজশাহী থেকে খুলনায়, রাজশাহী থেকে খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী থেকে খুলনায় প্লেনে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা প্রথমে ছিল বাসে নয়, ঠিক আছে দিচ্ছি, তারপরটা কত 3/10, জাস্ট খালি এটা লিখতে হবে তোমাকে 3/10, ওকে।
তারপরে এখন তুমি বাকি পুরোটা গুণ করে অ্যান্সার পেয়ে যাবা। তার মানে তোমাকে প্রশ্নে কি বলছে, কখন বাসে নয় বলছে, কখন ট্রেনে যাওয়ার সম্ভাবনা, জাস্ট ওগুলা নিবা। আর প্রত্যেকটা মিলে কিন্তু একটা ঘটনা, প্রতিটা অংশ অংশ মিলে একটা ঘটনা। কারণ দেখো তার লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম থেকে সে খুলনায় যাবে, এর মাঝখানের প্রত্যেকটা যে স্টেপ আছে এই স্টেপগুলোকে গুণ করতে হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা স্টেপকে গুণ করে দিতে হবে। এই একই রকম ভাবে পরে একটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা করতে পারবা। ডু। এখন আমরা কিছু এমসিকিউ সলভে চলে যাব। তোমাদেরকে যতটুকু বোঝানো হয়েছে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাতে পারো। ভাইয়া কিন্তু থাকলে এই চপ করতরা, কিন্তু তিনটি না, এখানে সাধারণত এবং আর হচ্ছে তোমার অথবাটাই মেন। আর চট্টগ্রাম থেকে বাসে নয়, ঢাকা থেকে রাজশাহীতে এবং রাজশাহী থেকে খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা কত, সবটা একই রকম আছে। ওকে, এবার আমরা কিছু এমসিকিউ দেখার পর আমরা কয়েকটা সিকিউ দেখব। তোমরা যারা বেসিক ক্লাসটা বুঝছো তারা তোমরা সিকিউ নর্মালি পারবা। তো প্রথমত আমাদের জানতে হবে সম্ভাবনার সীমা কত। সম্ভাবনার সীমা হচ্ছে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে থাকবে, 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে থাকবে সীমাটা। এটা মুখস্থ রাখবা, কারণ যে ঘটনা ঘটবে না তার সম্ভাবনা হচ্ছে 0, আর যে ঘটনা ঘটবে নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 1। তারপরে তার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। অসম্ভব ঘটনার মান সবসময় কি হয়, যে ঘটনা কখনো ঘটবে না সেটা 0 হবে, মাইনাস বলে কোনো কথা নাই। 5 টাকার একটা মুদ্রা, 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? হ্যাঁ, নমুনা বিন্দু কয়টি হবে? দেখো 4টি মুদ্রা একসাথে, মনে রাখবা একটা মুদ্রা, লাইনটা একটু ইম্পর্টেন্ট শোনো, একটা মুদ্রা 4 বার নিক্ষেপ করা যা কথা, 4টা মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। লাইনটা কি বলছি? একটা মুদ্রাকে 4 বার নিক্ষেপ করা যা কথা, 4টা মুদ্রাকে একবার নিক্ষেপ করা একই কথা। তাহলে আমি এখানে সেম ভাবে বলবো 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 16 হবে। একটি মুদ্রা পরপর 3 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কতটি হবে? এটা 2 কিউব। 2 কিউব মানে কত হবে তোমরা জানোই। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, 2টি এইচ এবং 1টি টি পাওয়ার সম্ভাবনা কত? তো তোমাকে প্রথমে হচ্ছে এটা আগে নমুনা ক্ষেত্র বের করতে হবে, 2টি এইচ এবং 1টি টি। ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো এখানে কয়টা হবে অ্যান্সার। 3 বার নিক্ষেপ করতে পারবে, মানে 8টা ঘটনা পাবা। এখানে 2 কিউব মানে 8টা ঘটনা পাবা। তাহলে 8টা ঘটনা তুমি একটু চিন্তা করে দেখো যে 8টা ঘটনা, তাহলে আমার প্রথমটা 3টা এইচ থাকবে, তারপর হচ্ছে এইচ, আচ্ছা এটা দেখি কোনো শর্টকাট পাওয়া যায় কিনা, থাকার কথা 2টি টি এবং 2টি এইচ এবং 1টি টি। দেখো তো তোমরা এটা অ্যান্সার কত আছে, তারপর আমার শর্টকাট এসে মিলাই দেখো তো অ্যান্সার মিলে কিনা। 2টি টি তার মানে হচ্ছে 2টি এইচ, 3টা এইচ থেকে 2টা এইচ এবং এনসিআর। তোমরা আগে এটা অ্যান্সার বের করো, তারপর দেখো তো আমার সাথে মিলে কিনা। 3C2 ইনটু, বড় হয়ে যাচ্ছে, 3/8 প্লাস হচ্ছে 1/8, 3/8 মিলতেছে না। এটা তোমাকে নমুনা ক্ষেত্র করে বের করতে হবে। নমুনা ক্ষেত্র দিয়ে বের করো। তুমি 3 বার আগে নিক্ষেপ করাবা, তার মানে তুমি একটা মুদ্রা নিবা, 3 বার নিক্ষেপ করাবা। প্রথমে তুমি হেড টেল পাবা, এখান থেকে আবার তুমি হেড টেল পাচ্ছ, আবার তুমি এখান থেকে হচ্ছে হেড টেল, এখান থেকে হচ্ছে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল।
ওকে, এখন তোমার তারা কি বলছে, দুইটা হেড আর একটা টেল, দুইটা হেড একটা টেল, তার মানে দুইটা হেড আর একটা টেল পাওয়া লাগবে। তার মানে তুমি যে একটা হেড একটা দুইটা হেড একটা টেল, তারপর হচ্ছে দুইটা হেড একটা টেল, এখানে হচ্ছে তোমার দুইটা হেড একটা টেল, আর কি আছে দেখো তো, দুইটা হেড একটা টেল, এইচ এইচ এইচ, তারপর হচ্ছে এইচ এইচ টি এইচ টি এইচ এইচ টি টি, তারপর হচ্ছে তোমার টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ, তারপর তিনটা টি। তারপর দেখো তোমার নিচে মোট ঘটনা হচ্ছে কত, 8টা, দুইটা হেড একটা টেল, দুইটা হেড একটা টেল, কিন্তু দুইটা ঘটনা আছে। দুইটি হেড একটি টেল, এখানে তার উল্লেখ করে দেয় নাই, দুইটা হেড একটা টেল, দুইটা হেড একটা টেল আর নাই, তার এখন তিনটা, 3/8, 3/8। এই যেমন এখানে তারা তোমাকে বলছে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে বলছে, কমপক্ষে একটি এইচ মানে কি 1H, কমপক্ষে মানে এটা থেকে কমতে পারবে না, বাড়তে হবে। তারপর হচ্ছে কি দুইটা এইচ, তারপর হচ্ছে কি বলতো তিনটা এইচ। তুমি এখন এইভাবে অঙ্কটা সলভ করে ফেলতে পারো। মোট ঘটনা হচ্ছে কত, 3বার নিক্ষেপ করছে মানে 2 কিউব মানে হচ্ছে 8। আর তুমি এখানে বলবো হচ্ছে 3C1 প্লাস 3C2 প্লাস হচ্ছে 3C3। এখন তুমি ক্যালকুলেশন করে যাবো, সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু। একটি ছক্কা মানে হচ্ছে 6^1, একটি মুদ্রা মানে হচ্ছে 2^1, তার মানে হচ্ছে 12। তার মানে এখানে আছে কটা হচ্ছে 12টা হচ্ছে। বলছে 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দুইবার নির্বাচন করা হলে নির্বাচিত সংখ্যাটি মৌলিক সংখ্যা। দেখো 10 থেকে 21 বলছে, 10 থেকে 21 বলছে, তো 21 কিন্তু কখনো মৌলিক সংখ্যা হবে না, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য। তারপরে তুমি চিন্তা করতে পারো 10 থেকে 20 বা 11 থেকে 20ও চিন্তা করতে পারো। যাই হোক 10 থেকে 21 বলছে, তো তুমি দেখবে এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে। ক্যালকুলেশন করো, 11, 13, 17, 19, 4টা আছে। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে 4। কিন্তু মোট ঘটনা কত এটা একটু ক্যালকুলেশন করতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মোট ঘটনা কিন্তু তোমার এখানে 12টা আছে, 12টা আছে, 12। তার মানে ক্যালকুলেশন করলে হচ্ছে 3, 1/3, 1/3, এই যে 1/3 হচ্ছে অ্যান্সার। মানে যা শেখানো হয়েছে তার মধ্যে তুমি এমসিকিউ পাবা, তার মধ্যে তুমি সিকিউ পাবা। মানে এখানে নতুনত্বের কিছু নাই, বুঝতে পারছো, নতুনত্বের কিছু নাই। সিকিউ সলভিং মানে অনেকে বলে ভাই সিকিউ কেন করান না, সিকিউ কেন কম করান, কারণ আসলে ট্রু কথা হচ্ছে যে যা পড়ানো আছে সেগুলোই সিকিউর মধ্যে আছে। মানে সিকিউ দেখে অনেকে ভয় পায় যাবে পারবো না, কিন্তু দেখো সিকিউ বা সৃজনশীল জিনিসটা আসলে তোমাকে নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বেসিকটা তোমার ক্লিয়ার থাকে তাহলে সৃজনশীলটা তোমাকে অবশ্যই নিজে থেকে করতে হবে, কারণ এই ম্যাথগুলোর রেফারেন্সে তোমার কিন্তু সৃজনশীলটা হয়ে থাকে। বুঝতে পেরেছ? যেমন তুমি একটু খেয়াল করে দেখো, একটি ঝুড়িতে বলছে 8টি লাল বল, 10টি সাদা বল, 7টি কালো বল আছে, কালো মার্বেল আছে, দৈবভাবে একটি বল নির্বাচন করা হলো, সমগ্র ফলাফল নির্ণয় করো। ভাই মানে মোট কয়টা বল আছে, সমগ্র ফলাফল মানে কি মোট কয়টা বল আছে, 8টা বল, 10টা বল, আর কয়টা বল, 7টা বল। এখন তুমি এখানে যোগ করে দিবা, এটাই তোমার কি বলতো মোট ফলাফল। পরটাতে আসি, মার্বেলটি 1, লাল হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ভাইয়া মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা তোমাকে নির্ণয় করতে বলছে। একটা প্রশ্ন আগে, প্রথম প্রশ্নটা হচ্ছে কি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে কয়টা বল আসছে ভাইয়া, মানে তোমাকে একটা করে বল টানতে হবে। দেখো বলে দিচ্ছে দুইভাবে একটি বল টানা হলো, তার মানে 12টা বল আছে, সরি 8 আর 10-এ যোগ করলে কত হয়, এখানে 8টি মানে ইংলিশে লিখছে 8, 8 সাথে 15 মানে 25টি বল আছে। 25টা থেকে তুমি একটা বল টান দিবা, সেই একটা বল কি হতে হবে, লাল হইতে হবে। কি হতে হবে, লাল। লাল কয়টা আছে ভাই, লাল আছে 8টা, তাহলে 8টা থেকে এখানে একটা 8C1, তার মানে নিচে হচ্ছে 25 আর উপরে হচ্ছে তোমার 8, এটাই তোমার অ্যান্সার, লাল হওয়ার সম্ভাবনা, আর কিছু না।
2 নম্বরে কি বলছে, এর আগে এরকম করানো হয়েছে, সাদা না হওয়ার সম্ভাবনা। ভাই তুমি একে সাদা হওয়ার সম্ভাবনা বের করো, সাদা হওয়ার সম্ভাবনা। তাই বলবা 25C1, সাদা কয়টা আছে ভাই 10টা, তাহলে 10C1, তাহলে কত পাচ্ছ 10/25। এখন এটা হলো সাদা হওয়ার সম্ভাবনা। এখন না হওয়ার সম্ভাবনা কি হবে, না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 10/25, 1 - 10/25 না হওয়ার সম্ভাবনা। যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তোলা হয়, তবে সবগুলো মার্বেল, দেখছো সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা তোমাকে শেখানো হয়েছে, সবগুলো মার্বেল একই হওয়ার সম্ভাবনা। এখানে তারা বলছে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা বলে দিচ্ছে, একদম সেম নিয়মের। শুধুমাত্র এখানে সাদাটা নির্বাচন করলেই চলবে, জাস্ট সাদাটা নির্বাচন করলেই চলবে। চোদ্দটি টিকিটে 16 থেকে 29 পর্যন্ত ক্রমিক সংখ্যা দেওয়া আছে। তার মানে কি, তোমাকে 16 থেকে শুরু করতে হবে, 16, 17, 18 এভাবে তোমাকে শুরু করতে হবে, শেষ করতে হবে কি 29 পর্যন্ত। বলছে একটি ছক্কা নিক্ষেপে বিজয় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করে। ভাই এটা শেখানো হয়নি, বিজয় সংখ্যা মানে অথবা থাকলে কি করতে হয় শেখানো হয়েছে। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলছে। এই যে এটা 3টি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তারপর আমি কি বলছি, একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা যা কথা, 3টা মুদ্রাকে একবার নিক্ষেপ করা একই কথা। তারপর তুমি এখানে একবার মুদ্রা লিখবা, মুদ্রা থেকে তুমি হচ্ছে এখানে নিক্ষেপ করবা হেড টেল, আবারও তুমি এখানে যাবা, আবারও হেড টেল করবা, আবারও এখানে যাবা, আবারও এখানে যাবা, হেড টেল করবা। তো এই ব্যাপারটা হচ্ছে এটা। দেখা যায় টিকিটটি ক্রমিক মৌলিক হওয়ার সম্ভাবনা 4 গুণিতক হওয়ার সম্ভাবনা সমান। তারপরে তুমি কি করবা, তুমি প্রথমে হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করবা, মানে আগে তুমি হচ্ছে মৌলিক হবার সম্ভাবনা নির্ণয় করবা, মৌলিক শেখানো হয়েছে। তারপর তুমি কি করবা, 4 গুণিতক মানে 4 নামতা, 4 গুণিতক। এখন তুমি দেখবা যে এর সম্ভাবনা যা আসবে এরও সম্ভাবনা তাই আসবে, সেম সম্ভাবনা আসবে। তো এটাই দেখাইতে বলছে, দেখাও যে টিকিটটি ক্রমিক নম্বর মৌলিক হওয়ার সম্ভাবনা আর হচ্ছে 4 গুণিতক হওয়ার সম্ভাবনা সেম, সমান হইতে বলছে। তো একদম সেম ভাবে, মানে তুমি যদি অঙ্কগুলো দেখো, মানে তোমরা যদি বেসিক ক্লাসটা ভালো মতন করে করো, তাহলে আমার কাছে মনে হয় না যে তোমাকে এগুলো জিনিসকে আটকাতে পারবে। একদম সেম ভাবে করা আছে, সেম অঙ্ক, সবই সেম অঙ্ক আছে। তো তোমাদের অনেকের টেস্ট পেপার আছে, অনেকের অনেক কিছুই আছে, তো তোমরা সেগুলো দেখতে পারো। তো আমার কাছে মনে হয়েছে যে বেসিক ক্লাসটা তোমরা যদি ঠিক মতন করে ফেলো, কারণ আমি বেসিক ক্লাস সাধারণত হচ্ছে বিগত বছরের সৃজনশীল বলো বা যাই বলো ওগুলোর উপর ডিপেন্ড করে আমি হচ্ছে সাজা থাকি, লেকচারটা সাজানো থাকে আমার। তো আমার কাছে মনে হয় যে তুমি যদি বিগত বা আমার প্রথমকার যে বেসিক অংশটা ছিল সেটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার আর কোনো কিছু দরকার নেই। এরপর তুমি টেস্ট পেপারে যাবা, খালি ধাপধুপ করে খালি অঙ্ক সমাধান করবা, আর কিছু না। বুঝতে পেরেছ? সম্ভাবনা থেকে একটা প্রশ্ন আসবেই, সম্ভাবনা থেকে একটা অঙ্ক আসবেই, বাট মনে রাখতে হবে সেই একটা অঙ্ক পারার জন্য তোমাকে তোমার বেসিকটাকে স্ট্রং থাকতে হবে। যারা ক্লাসের বেসিক ক্লাসটা যারা 2 ঘন্টা ধরে করছো, তারা অবশ্যই বেসিক নিয়ে কোনো প্রবলেম থাকবে না, এতটুকু আমি তোমাকে সিউরিটি দিতে পারতেছি। যদি কোনো জায়গায় ঘাটতি থাকে ক্লাসটা আরেকবার দেখবা, ওই অংশটুকু আরেকবার দেখবা, পিডিএফটা দেখবা, তাহলে তোমার আরও ল্যাকিংসটা দূর হয়ে যাবে। বাট শুধুমাত্র পিডিএফ দেখলে আসলে হবে না, তোমাকে অবশ্যই ক্লাসটাও করতে হবে, কারণ ক্লাসের মধ্যে অনেক কথা বলা হয়, পিডিএফের মধ্যে এত কিছু লেখা হয় না, বা বোর্ডের মধ্যে এত কিছু লেখা হয় না। দেখা হচ্ছে সম্ভাব্যতা মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। কি করবো এটা ভাই, এটা একটু বিশ্লেষণ করেন। ক নাম্বার প্রশ্ন কোন উদ্দীপকে নেই? সম্ভাবনা মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, এটা আমি তোমাকে কীভাবে প্রমাণ করি? এটা কি প্রমাণ আছে? তুমি একটা প্রশ্ন অনেকবার লিখছো 0 থেকে 1-এর মধ্যে, প্রমাণ জিনিস তাহলে আমাকে দেখা লাগবে। তুমি আর কমেন্ট করি না সাজিদ, অনেক কমেন্ট করছো, তোমার এই প্রশ্নটা আমি দেখব, দেখে আমি গ্রুপের মধ্যে প্রমাণ, যেহেতু আমি গ্রুপের মধ্যে যে তোমাকে ছবি তুলে দিব। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে এটা একটু দেখতেছি কি করা যায়। সম্ভাবনা মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ।
আমি তো প্রমাণটা পাচ্ছি না, মানে এটাতে আমি কোনো প্রমাণ পাচ্ছি না। প্রমাণ দিচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো, তোমার এই প্রমাণটা আমি দেখবো। মানে একজন এক কমেন্ট করতেছে 100 বার, আর একজনে বলছে A+ পাইলে তার লাভ কি? ভাই তোর কোনো লাভ নাই, লসও নাই। আর দয়া করে সাজি তুমি ভাই কমেন্ট করা বাদ দাও। আমি তোমার এটা দেখবো কোথায় আছে, এটা আমি বর্তমানে পাইলাম না, আমি দেখবো এটা কোন জায়গায় আছে, দিয়ে আমি এটা ছবি তুলে এই গ্রুপের মধ্যে পোস্ট করে দিব। দয়া করে তুমি কমেন্ট আর কইরো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই প্রত্যেকে নোট করিও, কেননা পরবর্তীতে এই নোটটাই তোমার অনেক অনেক বেশি কাজে দিবে। হ্যাঁ, টাটা, বাই বাই।